রিয়েলি সরি ম্যাম, আমি চাইলেও এই রুমের বাইরে যেতে পারবো না। তাই অগত্যা আমার সাথেই আপনাকে রুম শেয়ার করতে হবে। আমি জানি আপনার খুব রাগ হচ্ছে, চিন্তা করবেন না, আমি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবো না বা আপনার ঘুমের সুযোগ নিয়ে আপনাকে রেপ করব না। খুব বেশি দিন না, এই 12টা মাস দেখতে দেখতে কেটে যাবে। 1 বছরের বেশি বাবা বাঁচবেন না। 1 বছর পর আবার আপনি আপনার জায়গায় ফিরে যেতে পারবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমার পরিবারের কথা ভাবার জন্য, আমার বাবার কথা ভাবার জন্য। গম্ভীর গলায় একনাগাড়ে কথাগুলো বলে থামল পিয়াস ভাইয়া। আমি মাথার ওপর থেকে ঘোমটা সরিয়ে পিয়াস ভাইয়ার দিকে ছলছল চোখে তাকালাম। পিয়াস ভাইয়া লক্ষ্য করল কি না জানি না। আমি কিছু বলতে যাওয়ার আগেই পিয়াস ভাইয়া বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। আমি বিছানায় স্থির হয়ে বসে শুধু পিয়াস ভাইয়াকে দেখতে লাগলাম। সবকিছু কত বদলে গেছে, সবাই বদলে গেছে, পিয়াস ভাইয়াও অনেক বদলে গেছে। একমাত্র বাবাই আমাকে এখনো ভালোবাসে। আর তাই জন্যই তো এই শেষ বয়সে এসে তিনি আমাকে ছেলের বউ হিসেবে দেখতে চাওয়ার আবদার করেছেন। তার জন্যই তো সবাই আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু মন থেকে মেনে নিতে পারেননি। নিজের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি তো এখন সবার কাছেই ঘৃণার পাত্রী। ব্যালকনিতে গিয়ে আকাশপানে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। 5টা বছর, এই 5টা বছরে সবকিছু কেমন বদলে গেছে। কই আমি তো বদলাতে পারিনি নিজেকে। এই 5টা বছর তো আমি এই মানুষগুলোর স্মৃতি নিয়েই ছিলাম। বুকের মধ্যে তো এই মানুষটার স্মৃতি নিয়েই বেঁচে থাকতে চেয়েছি। ভাগ্যের জোরে আমি আবার এই মানুষগুলোকে ফিরে পেলাম। পিয়াস ভাইয়াকে আবার আমার নিজের করে পেলাম। কিন্তু পিয়াস ভাইয়া কি আমাকে মেনে নিবে? গুটি গুটি পায়ে রুমের ভিতরে এলাম। সোফার কাছে এগিয়ে গেলাম। পিয়াস ভাইয়া ঘুমাচ্ছে, কিন্তু পিয়াস ভাইয়া ভালোভাবে ঘুমাতে পারছে না বোধহয়। তার স্পষ্ট ছাপ মুখে ফুটে উঠেছে। আমি জানি তো পিয়াস ভাইয়া জোরসড়ো হয়ে ঘুমাতে পারে না। তারপর আবার সোফায়। আহারে খুব কষ্ট হচ্ছে। বিছানায় শোয়ার কথা বলবো। যদি রেগে যায়। ধুরোর এভাবে তো শুয়ে কষ্ট পাচ্ছে। ডাকবো কিন্তু ঘুমাচ্ছে তো, ঘুম ভাঙলে আমাকে দেখে যদি আরো বেশি রেগে যায়। যাই হোক আমি ডাকব। কিন্তু পিয়াস ভাইয়ার ঘুমন্ত মুখটা দেখতে আমার বেশ লাগছে। আমি হাঁটু মুড়ে বসে পিয়াস ভাইয়ার চুলে বিলি কাটতে লাগলাম। পিয়াস ভাইয়া বোধহয় বুঝতে পারল না গভীর ঘুমে আছে যে। ও পিয়াস ভাইয়া, ভাইয়া। হুম। বিছানায় শুতে চলো না। উহু। পিয়াস ভাইয়া নিজের দুহাত দিয়ে চোখ কচলাতে কচলাতে বিছানায় এসে শুয়ে পড়ল। যাক বাবা, বুক থেকে পাথরটা সরল মনে হচ্ছে। ঘুমের মধ্যে ছিল বলেই হয়তো কোনো রিয়েক্ট করল না। পিয়াস ভাইয়ার পাঞ্জাবির বোতাম খোলা, অল্প একটু উন্মুক্ত বুকটা আমাকে ভীষণ টানাচ্ছে। আমি বিছানায় এসে বসলাম। পিয়াস ভাইয়ার বুকটায় হাত বুলিয়ে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আজ কত বছরের ইচ্ছা আমার পূর্ণতা পেল। আমি তো সারা জীবন এই বুকটাতেই থাকতে চেয়েছি। এই বুকটাই যে আমার নিরাপদ স্থল। সকালে ঘুম ভাঙ্গে মুখের ওপর মিষ্টি রোদ এসে পড়ায়। ভাগ্যিস কাল রাতে জানলাটা খোলা রেখেছিলাম। পিয়াস ভাইয়া এখনো ঘুমাচ্ছে। 5 বছর পর কাল রাতের ঘুমটাই আমার শান্তির পরম তৃপ্তির ঘুম হয়েছে। পিয়াস ভাইয়া আমাকে জড়িয়ে ধরে আছে। আমি খুব সাবধানে নিজেকে ছাড়াতে গেলেই পিয়াস ভাইয়া চোখ খুলে ফেলে। আমাকে জড়িয়ে আছে দেখে দ্রুত ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যায়। আমি তো সোফায় শুয়েছিলাম। সরি ম্যাম, আমি বুঝতে পারছি না আমি এখানে কি করে এলাম।
আমি আপনার সাথে কিছু করিনি, প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। পিয়াস ভাইয়া কথাগুলো হাতজোড় করে আমাকে বলেই ওয়াশরুমে চলে গেল। আমি বসে পড়লাম বিছানায়। পিয়াস ভাইয়া এমন ব্যবহার করছে আমার সাথে। পিয়াস ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আমার দিকে না তাকিয়েই রুম ছেড়ে চলে গেল। আমি পিয়াস ভাইয়ার যাবার পথে তাকিয়ে রইলাম। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে এলো। বাম হাত দিয়ে মুছে নিয়ে আমি ওয়াশরুমে চলে আসলাম। এই বাড়ির কোনো জিনিস বদলায়নি, বদলে গেছে শুধু মানুষগুলো। আজও আমি গাঢ় সবুজ শাড়িই পরলাম। এটা যে পিয়াস ভাইয়ার প্রিয় একটা রং। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি বুলিয়ে চুলটা পিঠেই এলো করে ফেলে রাখলাম। নিচে আসতেই দেখলাম পিয়াস ভাইয়া আর বড় ভাইয়া নাস্তা করছে, সাথে খালাম্মাও। ভাবি সবাইকে নাস্তা দিচ্ছে আর ছোট বাবুটাকে খাইয়ে দিচ্ছে। আমি পিঠে কাপড় চাপা দিয়ে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই পিয়াস ভাইয়া অর্ধেক খেয়েই উঠে চলে যায়। খালাম্মা ডাকছেন কিন্তু পিয়াস ভাইয়া কোনো কথা কানে না নিয়েই বেরিয়ে যায়। হয়তো আমি এসে গেছি তাই খাবার ছেড়ে উঠে গেল। শোনো মা, বাবার কথায় যাকে বউ করে আনা হয়েছে তাকে বলে দিও সে শুধুমাত্র বাবার কাছেই বাড়ির বউ। আমরা তাকে কেউ মানি না, তাই সে যেন তার লিমিট ক্রস না করে। বাড়ির বউয়ের অধিকার যেন দেখাতে না আসে। কথাগুলো বলে বড় ভাইয়াও উঠে চলে যায়। আমি মাথা নিচু করে চোখের পানি ফেলতে থাকি। খালাম্মা চেয়ার ছেড়ে উঠতে গেলে ভাবি বলে, কি হলো মা, তুমি কোথায় যাচ্ছ? খাবারটা শেষ করো আগে। আমি আর খেতে পারবো না রে, আমার ছেলেগুলো যে না খেয়েই চলে গেল, আমি মা হয়ে কি করে খাই বলতো? মা, ওরা বাইরে কোথাও খেয়ে নিবে। আর তুমি, কেউ যদি নাও খায় তোমাকে তো খেতে হবে, এমনিতেই তোমার লো প্রেশার, তোমাকে তো টাইমে খেতে হবে নাকি? বাবাও অসুস্থ, এখন তুমিও যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কি করে হবে বলো তো? ভাবি আমার দিকে বাঁকা চোখে তাকালো। আমি ওদের বলে দেব বাইরের কারুর জন্য না খেয়ে চলে যাওয়ার দরকার নেই, তুমি খেয়ে নাও। খালাম্মা, ভাবির কাছে আমি এখন বাইরের কেউ। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, কান্নাটা যেন গলার কাছে দলা পাকিয়ে আসছে। হঠাৎ আমার হাতের আঙ্গুলগুলো ধরে কেউ টানছে। চাচিমা, ও চাচিমা, তুমিও বসো, আমাদের সাথে নাস্তা করো। ছোট্ট বাবুটার মুখ থেকে কথাগুলো শুনে আমার কান্নার মধ্যে হাসি এসে যায়। মুচকি হাসি দিয়ে বাবুর হাত দুটো ধরতে যাব, ঠিক তখনই ভাবি হাতটা সরিয়ে দেয় বাবুটার। তুমি কাকে কি বলছো? কেন মাম্মাম, আমি তো চাচিমাকে নাস্তা করতে বলছি। ও তোমার চাচি নয়। কিন্তু মাম্মাম, চাচ্চুর বউ তো চাচি হয়। তুমিই তো আমায় পড়িয়েছ, বইতেও তো লেখা আছে, তুমি কি ভুলে গেছো মাম্মাম? তুলি, এত বড় বড় কথা বলবে না আর কখনো। যেটা শেখাচ্ছি, শেখাবো সেটাই শিখবে। আমি যখন বলছি ওই মেয়েটা তোমার কেউ না, তখন কেউ না, বুঝেছ তুমি? যাও, দুধটা তাড়াতাড়ি খেয়ে পড়তে বসো। ভাবির ধমকের আওয়াজে ছোট্ট বাবুটা কেঁপে ওঠে। আমি আর পারলাম না, মুখে আঁচল চেপে সিঁড়ি বেয়ে উঠে ছুটতে লাগলাম ছাদে যাবার জন্য। কিন্তু একটা কণ্ঠে আমার নাম শুনতে পেয়ে থেমে গেলাম। চোখের পানি মুছে গুটি গুটি পায়ে রুমের ভিতরে এলাম। আলো মা, বাবাই, তুমি এখন কেমন আছো? তোমার বুকের ব্যথাটা কি একটু কমেছে? কাল রাতে তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে তুমি। আমি হাসি মুখে বাবাইকে কথাগুলো বলে বাবাই এর পাশে বসলাম। হ্যাঁ রে মা, আমি ভালো আছি। এখন তো তুই এসে গেছিস, আমার সব ব্যথা সেরে যাবে। বাবাই আমার মাথায় হাত বুলাতে থাকে। আলো মা,
আলোরে, তুই জানিস তুই চলে যাওয়ার পর আমি কত কষ্ট পেয়েছি। বাংলাদেশের সব জায়গায় তোদের খুঁজেছি, পাইনি। 1 বছর পর জানলাম তুই ইন্ডিয়ায় আছিস। জানিস তোর খালাম্মা ওই 1 বছর কত কষ্টে ছিল, ঘুমাতো না, সারাদিন রাত শুধু তোর নাম মুখে নিত। বাবাই আমার হাত দুটো শক্ত করে ধরল। আলো, তুই মা, কথা দে তুই আর আমাদের ছেড়ে যাবি না তো, বল মা। তোর এই বুড়ো বাপটাকে ছেড়ে কোথাও যাবি না? যাব না বাবাই, আমি কোথাও যাব না। আমি সব ঠিক করে দিব বাবাই, আগের মতোই। বাবাইকে জড়িয়ে কেঁদে ফেললাম। ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে গেল। অথচ এত রাত হয়ে গেল পিয়াস ভাইয়া এখনো বাড়ি ফিরল না। কল করেছি অনেকবার, রিসিভ করেনি, সেটাই স্বাভাবিক, তবু একটা চেষ্টা করে দেখলাম। রুমের দরজা খোলার আওয়াজ পেতেই আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। পিয়াস ভাইয়া আমার কাছে এলো, একদম কাছে আসার জন্য আমি বিছানায় বসে পড়লাম। পিয়াস ভাইয়া আমার পাশে বসল। বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমার ঠোঁটে স্লাইড করতে লাগল। একসময় আমার ঠোঁটে পিয়াস ভাইয়া তার ঠোঁট ডুবিয়ে দেয়। আমি শকড, পিয়াস ভাইয়া কি করছে? আমি স্বপ্ন দেখছি না তো? বসা থেকে শুয়ে পড়লাম। পিয়াস ভাইয়া পুরো শরীরের ভোরটা আমার ওপর ছেড়ে দিল। ঠোঁট ছেড়ে দিয়ে আমার গলায় মুখ ডুবালো। আমি কেঁপে উঠলাম। কিছুক্ষণ পরে পিয়াস ভাইয়া আমার গলা থেকে মুখ তুলে আমার ওপর থেকে উঠে পড়লেন। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা থেকে টেনে তুলে ধাক্কা দেয়। আমি টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যাই। পিয়াস ভাইয়া হাত মুঠো করে আমার কাছে এগিয়ে আসতে থাকে। আর আমি ভয়ে ভয়ে পিছোতে থাকি। দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফেলি। ভয় করছে, জানি না এখন কি হতে চলেছে। পিয়াস ভাইয়া আমার কাছে এসে বসে পড়ে 2 হাত দিয়ে আমার গাল স্পর্শ করে। আমি ভয় কুঁকড়ে যাই। পিয়াস ভাইয়া আমার কপালে তার কপাল ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। তুই আমাকে ছেড়ে চলে যেতে পারলি? একবারও আমার কথা ভাবলি না? আমি কি নিয়ে থাকব? আমি বারবার তোর কাছে ক্ষমা চেয়েছি, তুই আমার সাথে থাকতে চাস না সেটা বলতে পারতিস। কিন্তু তুই নিজেকে আমার থেকে কেন লুকিয়ে রাখলি? আরে এই আলো, আমি তোকে নিজের থেকেও ভালোবাসি রে, অনেক ভালোবাসি। পিয়াস ভাইয়া সশব্দে কাঁদছে। যা দেখে আমার বুকের ভিতরটা ভারী হয়ে গেল, আমার চোখের কোণ পানিতে ভরে গেল। পিয়াস ভাইয়া বাচ্চাদের মতো আমার কোমর জড়িয়ে বুকে মাথা রাখল। জানিস আলো, আমি সবাইকে বলতাম, আমার আলোকে কেউ খুঁজে দাও না, আমার আলোকে আমার কাছে এনে দাও না। আমি পিয়াস ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিই। আমারও যে অনেক কষ্ট হয়েছে তোমাকে ছাড়া থাকতে। সবসময় মনে হতো এক ছুটে তোমার কাছে চলে আসি। বেশ কিছুক্ষণ পিয়াস ভাইয়াকে জড়িয়ে কাঁদলাম। কিছু একটা ভেবে পিয়াস ভাইয়াকে ছেড়ে দিল। পিয়াস ভাইয়ার হাত দুটো আমার কোমর জড়িয়ে নেই। মাথার চুলে হাত বুলিয়ে দেখলাম ঘুমিয়ে পড়েছে। ভেতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি পিয়াস ভাইয়াকে সাবধানে তুলে দাঁড় করালাম। নিজের কাঁধে পিয়াস ভাইয়ার এক হাত রেখে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। আমি জানি এমন কিছু একটাই হওয়ার ছিল। পিয়াস ভাইয়া যে মদ খেয়ে ফিরেছে সেটা আমি তখনই বুঝতে পেরেছিলাম। যাক, তবু জানতে তো পারলাম পিয়াস ভাইয়ার মন জুড়ে এখনো আমিই আছি। পিয়াস ভাইয়ার বুকে মাথা দিয়ে আধপসা হয়ে শুয়ে পড়লাম। পিয়াস ভাইয়া ওঠার আগেই আমি উঠে পড়লাম। শাওয়ার নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে হঠাৎ আমার চোখ পড়ল পিয়াস ভাইয়ার দিকে। কি মিষ্টি লাগছে পিয়াস ভাইয়াকে। নড়াচড়া দেখে চোখ সরিয়ে নিই।
পিয়াস ভাইয়া উঠে ওয়াশরুমে যেতে গেলেই থমকে দাঁড়ায়। গুটি গুটি পায়ে আমার কাছে এগিয়ে আসে। আমি পিয়াস ভাইয়াকে আসতে দেখে আয়নার দিকে ঘুরে পড়ি। পিয়াস ভাইয়া দুহাতে আমার কোমর জড়িয়ে ধরে স্লাইড করতে থাকে। আমার পিঠে ঠোঁটের ছোঁয়া দিতে থাকে। আমার সর্বাঙ্গে শিহরণ বয়ে যায়। আমি পিয়াস ভাইয়ার দিকে ঘুরে তাকাতেই আমাকে ছেড়ে দূরে সরে যায়। কেন এমন করছো? কাছে টানছো আবার দূরে ঠেলে দিচ্ছ? আমি পিয়াস ভাইয়ার শার্টের কলার ধরে কথাগুলো বলি। পিয়াস ভাইয়া নিজের কলার থেকে আমার হাতটা ঝনা মেরে ছাড়িয়ে দেয়। কন্ট্রোল করতে পারি না তো। সাত সকালে কোমর পিঠ এভাবে উন্মুক্ত করে দেখালে কি আর কন্ট্রোল করতে পারি নিজেকে? আচ্ছা মাফ করবেন, আমি জানি আপনি অবশ্য মাফ করতে পারবেন না, তবু চেয়ে নিলাম। আর হ্যাঁ, এক রুমেই যখন থাকি তখন ওই শরীরের বিশেষ বিশেষ অঙ্গ না দেখিয়ে নিজেকে ভালো পোশাকে ঢেকে রাখুন। আমি তো পুরুষ, ভুলবশত কিছু করে বসলে হয়তো বলবেন আপনাকে রেপ করেছি। প্লিজ পিয়াস ভাইয়া, তুমি এভাবে বলো না। আমার শুনতে ভালো লাগছে না। দয়া করো তুমি। আর কেন? আমার শরীর তো অন্য কেউ দেখছে না বা আমি দেখাচ্ছি না। আমার স্বামী আমাকে দেখছে, আমাকে স্পর্শ করবে, তার অধিকার আছে আমার শরীরের ওপর। হা হা হা, কি বলছেন আপনি ম্যাম? একজন রেপিস্ট আপনার স্বামী? না না না, ভুল করছেন। এই তো বাবা মারা গেলে আপনি আবার চলে যাবেন। 1 বছরের নাটক করতে আসছেন তেমন কিছু না। আমি কোথাও যাব না। আমি তোমার কাছেই থাকব তোমার স্ত্রী হয়ে। আরে না, কি বলছেন আপনি? আপনি একজন অফিসার হয়ে আমার মতো রেপিস্টের স্ত্রী হয়ে থাকবেন কেন? আমাদের বিয়ে হয়েছে একবার না দুবার, আমরা স্বামী স্ত্রী, আমার ওপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। ওহহ প্লিজ ম্যাম, এই নাটকগুলো আপনি বাবার সামনে আমাকে বলবেন। ফাঁকা মাঠে বলে লাভ নাই। আমি কাঁদতে কাঁদতে পিয়াস ভাইয়ার পায়ে পড়ে গেলাম। আরে আরে, আপনি কি করছেন? উঠুন উঠুন, আহা, এটা আপনাকে মানায় নাকি? আমার মতো সাধারণ মানুষের পায়ে আপনি পড়ছেন কেন? পিয়াস ভাইয়া আমাকে টেনে তুলে দেয়। আমার সাথে আর একটা কথাও বলে না। আমি বিছানায় শুয়ে পড়ে বালিশ মুখ চেপে কাঁদি। এর থেকে তো আমার কল্পনার পিয়াস ভাইয়াই ভালো ছিল। সারাদিনের শেষে দুজন দুজনের সাথে কথা বলতাম, অনেক শান্তি লাগত। কিন্তু এই পিয়াস ভাইয়া অনেক পাল্টে গেছে। নিচে এসে বুঝলাম নাস্তা করে ভাইয়ারা চলে গেছেন। খালাম্মা সোফায় বসে পেপার পড়ছেন। আমার দিকে তাকিয়ে ভাবিকে বলছেন, একজন কাল রাতে কিছুই খায়নি, তাকে নাস্তা করতে বল। তা না হলে আবার শুনতে হবে খাবার দিই না, অভুক্ত রাখি। খালাম্মা এভাবে কথা বলছে আমার সাথে। যখন জানে আমি কাল রাতে খাইনি, তখন আগের মতো এসে খাবার মুখে তুলে দিচ্ছে না কেন? আমি ওখান থেকে ছুটে বাবাই এর কাছে চলে আসি। কেউ না কথা বলুক, বাবাই এর সাথে তো কথা বলতে পারব। কি করে আমার বাবাইটা? আলো মা আয়, কি করব, রুমের মধ্যেই হাঁটা চলা করি। আচ্ছা অনেক হাঁটছ, এবার আসো তো। তোমার পা টিপে দিব বাবাই। না রে মা, তোকে পা টিপতে হবে না, তুই আয় আমার কাছে বসো। আমি রুমে শুয়ে থাকলেও সব বুঝতে পারি রে মা। আমি জানি পিয়াস তোর সাথে ভালো ব্যবহার করে না। শুধু পিয়াস কেন, তোর খালাম্মা, ভাবি, ভাইয়াকেও তোর সাথে ভালো করে কথা বলে না। বাবাই এর মুখে কথাগুলো শুনে আমি বাবাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। আমি জানি রে মা, আমার ছেলে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তুই ওকে বিয়ে করতে না চাইলে না করতিস। এভাবে দেশ ছেড়ে চলে গিয়ে শুধু পিয়াসকে কষ্ট দিসনি,
সাথে সাথে তোর খালাম্মা আমাকে ভাবিকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিস নিজের অজান্তেই। তুই নিজের পায়ে দাঁড়াতে চাস সেটা তো আমাকে বা তোর খালাম্মাকেও জানাতে পারতিস। জানিস যখন তোর খোঁজ পাওয়া যাচ্ছিল না তোর খালাম্মার অবস্থা কেমন ছিল। কদিন তো গলা দিয়ে একটা খাবারের টুকরোও যেতে দেয়নি। বাবাই কাঁদছে, আমি বাবাই এর চোখের পানি মুছিয়ে দিল। আমি বুঝতে পারিনি বাবাই, তোমাদের এত কষ্ট দিয়ে ফেলব। তুমি কেঁদো না বাবাই, আমি সব আগের মতো করে দেব দেখো। বিকেলে যখন ছাদ থেকে শাড়িগুলো এনে নিজের রুমে যাচ্ছি তখন আধো আধো গলার স্বর কানে আসছে। এ ফর অ্যাপেল, বি ফর বল। ভাবির রুমে উকি দিয়ে দেখি পিচ্চি বাবুটা পড়ছে। কিন্তু পিচ্চিটা আমাকে ঠিক দেখতে পেয়ে যায়। আমি চলে যেতে গেলেই আমার শাড়ির আঁচল খপ করে ধরে ফেলে। এই তুমি জানো না কারো রুমে উকি দিতে নেই? তুমি যখন আমাকে দেখছো তাহলে আমার কাছে আসলে না কেন? আমি হাঁটু মুড়ে বসে হেসে ফেলি। তুমি তো বেশ পাকা পাকা কথা বলো। বলি তো, এখন চলো তুমি আমার সাথে গল্প করবে। আমি কিছু বলার আগেই পিচ্চিটা আমাকে রুমের ভিতরে নিয়ে চলে গেল। তোমাকে খুব সুন্দর দেখতে, তোমার মুখটা না চাঁদের মতো। হা হা ও মা তাই, কিন্তু তোমাকে তো আমার থেকেও দেখতে সুন্দর। জানো আমার মাম্মাম তোমাকে চাচিমা ডাকতে মানা করেছে। বলেছে তুমি কেউ না আমাদের। তুমি আমার চাচ্চুকে বিয়ে করেছ তো? তাহলে চাচ্চিমা বলবো না কেন? পিচ্চি বাবুটা করুণ দৃষ্টিতে কথাগুলো বলে আমার দিকে তাকালো। আমার চোখের কোণটা পানিতে ভরে ওঠে। পিচ্চি বাবুটা আমার কোলে উঠে বসে। তোমার নাম কি গো? আলালো। আমার নাম তুলি। মাম্মাম তোমাকে চাচিমা ডাকতে মানা করেছে, কিন্তু আমি তোমাকে কি বলে ডাকি? হুমম তোমাকে আমি আলো মা বলে ডাকব। এটাই ভালো। আর জানো তোমার কাছ থেকে কেমন মামা গন্ধ উঠছে। এই বলে পিচ্চিটা খিলখিলিয়ে হেসে উঠল। আমি তার হাসি দেখে নিজেও সশব্দে হেসে উঠি। গাল দুটো সামান্য টিপে দিই। পাকা বুড়ি একটা। পিচ্চি বাবুটা আমার কোলে বসে আমাকে জড়িয়ে আছে। আমি তার মাথায় চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরছি। একটা ভালো লাগা কাজ করছে। তুলি। আচমকা এমন জোর আওয়াজে কেউ ডাকতেই পিচ্চি বাবুটা চমকে উঠে আমার কোল থেকে দ্রুত নেমে যায়। আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ি। ভাবি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, শোনো তুমি আমার মেয়ের কাছে আসবে না বুঝেছ? কেন ভাবি? আমার কি অধিকার নেই? না নেই অধিকার। তুমি তো আর সারা জীবনের জন্য এখানে থাকবে না। তাই শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ বলো? ভাবি আমি থাক আর কিছু বলতে হবে না তোমায়। আর তুলি কাল থেকে তুমি দরজা লক করে পড়তে বসবে, আমি দরজা লক করে রাখব। না ভাবি তোমাকে দরজা লক করে রাখতে হবে না। আমি কখনো আসব না। আমার ওপর তোমার অনেক রাগ আছে আমি জানি, কিন্তু তাই বলে ছোট্ট বাবুটাকে এভাবে শাস্তি দিও না। শাস্তি না না, আমি আমার মেয়েকে কোনোরকম শাস্তি দিচ্ছি না। আমার মেয়েকে যাতে শাস্তি পেতে না হয় তাই জন্যই দূরে রাখছি। শাস্তি পেতে হবে মানে? আমার মেয়েটা ছোট যদি ভুল করে ফেলে, তুমি তো আবার ভুলের কোনো ক্ষমা করো না। ভাবি প্লিজ এভাবে বলো না। দেখো তুমি তো 1 বছরের অতিথি হয়ে আসছো, ভালো হয় তুমি তোমার মতো থাকো। আমার মেয়েটা পড়বে, তুমি এই রুম থেকে বেরিয়ে যাও। আমি ভাবির কথাগুলো শুনে একছুটে নিজের রুমে চলে আসলাম। মুখে বালিশ চেপে কাঁদতে থাকি। আরে ছোট আম্মু তুমি কেন এত রাতে কফি নিয়ে আসতে গেলে? আমি বানিয়ে নিতাম তো।
কেন এখন বুঝি ছোট আম্মুর হাতের খাবার খেতে ভালো লাগে না? বুঝেছি, রেস্তোরাঁর খাবার খেয়ে খেয়ে আমার মেয়েটা বাড়ির খাবারের স্বাদ ভুলেই গেছে। ওহ ছোট আম্মু, তুমি না? তা কেন? কটা বাজে দেখো, রাত 1টা। তুমি এখন না ঘুমিয়ে আমার জন্য কফি নিয়ে আসছো? তোমার তো কষ্ট হলো তাই বলছি। না, কষ্ট আর কিসের? তুই যা কাজের সাথে যুক্ত, কতটুকু তোর সাথে গল্প করতে পারি বল? ছোট আম্মু, তুমি আমার সাথে গল্প করবে এত রাতে? বেশ, তাই হোক, আজকে সারা রাত আমরা গল্প করব। আমি ছোট আম্মুকে আমার বিছানায় বসিয়ে দিল ম। আমিও বসে কফির কাপে চুমুক দিল ম। হুম্মম, দারুণ বানিয়েছ তো কফিটা। ছোট আম্মু মুচকি হেসে আমার গালে হাত রাখে। তোর সাথে আমার কিছু কথা ছিল? তুই সময় দিতে পারছিলি না বলে আমি তোকে বলতে পারিনি। কি বলবে বলো না? হ্যাঁ, আসলে ওই তোর খান চাচা বলছিল যে পিয়াসের বাবার ভীষণ শরীর খারাপ। ওহ, তো শরীর খারাপ যখন, তখন ডাক্তার দেখাক। হ্যাঁ, ডাক্তারের ট্রিটমেন্ট চলছে। অবস্থা ভীষণ সিরিয়াস। ও আলো, তোকে আমি যেটা বলছিলাম। আরে কি বলবে বলো না, এত সংকোচ করছো কেন? ছোট আম্মু আমার হাত দুটো ধরল। আসলে আলো, তোর বাবাই তোকে দেখতে চাইছেন। মানে, আমাকে দেখে কি করবেন উনি? এই শেষ বয়সে এসে উনি চাইছেন তোকেই ছেলের বউ হিসেবে দেখবেন। তোর নাম সবসময় করছেন। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। ছোট আম্মু, এসব তুমি কি বলছো? তোমরাই তো আমাকে নিয়ে চলে আসছো। ওখানে যেতে আর না হয়, সেই জন্যই তো এখানে চলে আসলাম। আর আমি আমার অতীত ভুলতে চাই। আমার কাছে এখন কারুর জন্য কোনো সময় নেই। আমি জানি আলো, কিন্তু চাইলেই কি তুই অতীত ভুলতে পারবি রে? ঠিকই, বাইরে থেকে নিজেকে যতই কঠিন দেখাই না কেন, ভেতরে যে আমার ঝড় বইছে। আলো লক্ষ্মী মা আমার, তুই কথাটা রাখো মা। মানুষটা হয়তো আর বেশি দিন বাঁচবেন না। ছোট আম্মুর কথায় আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। কিন্তু আমি নিজেকে শান্ত রাখলাম। সেটাই তো স্বাভাবিক ছোট আম্মু। মানুষকে তো মরতেই হবে। আলো, তুই এভাবে কথা বলিস না। তোর বাবাই এর সত্যিই অনেক শরীর খারাপ, উনি হয়তো বাঁচবেন না। তো এখানে আমি কি করতে পারি? আমি তো আর ম্যাজিক করে ওনাকে অমরণশীল করে তুলতে পারবো না। আলো, এত বছর হয়ে গেছে, এখনো তুই রাগ করে আছিস? জানিস ওনারা সবাই কত কষ্টে আছেন। আচ্ছা ছোট আম্মু, তাতে আমি কি করতে পারি বলো তো? রাগ দেখিয়ে কথাগুলো বলে মোবাইলটা হাতে তুলে নিলাম। ছোট আম্মুর কথা শুনতে চাই না। তুই তুই বাংলাদেশ ফিরে চল। ওনারা অনেক কষ্টে আছেন। জানিস পিয়াস নিজে। ওহহ ছোট আম্মু, তুমি কি এখন আমার সাথে এই সব কথা বলতে বসলে? আমার ভালো লাগছে না। তুমি এখন যাও তো। এমনিতেই অনেক বিরক্ত আছি আমি। তারপর আবার ফালতু কথাগুলো নিয়ে বসলে। যাও তো তুমি এখন, ঘুমাতে দাও আমায়, সকালে উঠেই আবার আমাকে বেরোতে হবে। যত্ত সব। ছোট আম্মুকে এক প্রকার জোর করেই আমার রুম থেকে বের করে দিয়ে মুখের ওপর দরজা দুম করে বন্ধ করে দিল ম। উফ, এই ছোট আম্মুটা না যাতা একটা। একবার যখন চলে এসেছি তখন আবার ওখানে কি নাটক করতে যাব? সকালে উঠে রেডি হয়ে বেরোতে দেখি ছোট আম্মু সোফায় বসে আছেন। গুড মর্নিং সুইট হার্ট। আমি ছোট আম্মুর গলা জড়িয়ে কথাগুলো বললাম। কিন্তু আম্মু মুখটাকে পেঁচার মতো করে আমার হাতটা সরিয়ে দিল। আমি আর কিছু বললাম না। বেরিয়ে চলে আসলাম। রাগ করল তো আমার বই গেল।
রাগ ভাঙাতে গেলে আবার ওইসব কথা বলবে। আমি কোনোভাবেই এখন মাথা গরম করতে চাইছি না। কি ভাবছ? আরে এই হুমম। অফিসার সাগরের ডাকে আমার ঘোর কাটে। হাত থেকে ফাইলটা নামিয়ে রেখে তার দিকে তাকাই। কি ব্যাপার, আজ তোমাকে অন্যমনস্ক লাগছে কেন? কই, কোথায়? না তো। উহু বললেই হলো, কখন থেকে দেওয়ালের দিকে চেয়ে আছো আর একটার পর একটা ফাইলের পাতা উল্টাচ্ছ। কিছু একটা তো ভাবছ তুমি? না, কি আর ভাবব বলো নতুন করে। আচ্ছা বেশ, চলো চা খেতে খেতে কিছুটা পথ হাঁটি। না, চা খাবো না। বেশ, খেতে হবে না, আমি খাবো, তুমি দেখবে। না, তার থেকে বরং চলো সমুদ্রের ধারে যাই। অনেকদিন হলো যাওয়া হয়নি। একটু পর সন্ধ্যা নামবে, সূর্য ডুবে যাওয়া দেখব, সাথে ঢেউয়ের পানিতে পা ডুবাব। জো হুকুম, চা নয় ঢেউই বরং খাই। উফফ, তোমার না, সব কিছুতে ফাজলামো শুধু। যেতে হবে না, তুমি চা খাও। আচ্ছা, রাখছ কেন? ওকে বাবা, চলো সমুদ্রে যাই। তবে তার আগে এসিপি স্যারকে ফাইলটা দিয়ে বলে যাই। হুম, ওই তো স্যার আসছেন। স্যার, কেস ফাইলগুলো একবার চেক করে নিন। স্যার, আমি আলোকে নিয়ে ঢেউ খেতে যাচ্ছি। মানে? সাগরের কথা শুনে এসিপি স্যারসহ সবাই আমার দিকে তাকিয়ে রইল। আভা আর অনুরাগ মুচকি মুচকি হাসছে, আমি অপ্রস্তুতে পড়ে গেলাম। স্যার, ওর কথা ছাড়ুন তো। ও চা খাওয়ার জন্য বলছিল, আমি ওকে বললাম সমুদ্রের ধারে যাব, সূর্যাস্ত দেখব, অনেক দিন যাওয়া হয়নি। আমার কথা শুনে এসিপি স্যার দমফাটা হাসিতে ফেটে পড়লেন, তার দেখাদেখি সবাই হাসছে, শুধু আমি ছাড়া। ও যাও তাহলে, ঢেউ খেয়ে এসো। আমাদের জন্যও ঢেউ এনো, আমরাও খাব। নেত্রা ম্যামের কথায় আবার সবাই হাসির জোর বাড়িয়ে দিল। আমি রাগ দেখিয়ে অফিসের বাইরে চলে আসলাম। আমার পিছু পিছু সাগর চলে আসলো। আমার চোখের সামনে বিশাল অগভীর নীল সমুদ্র, যার গভীরে নামলে সারা জীবনের মতো হারিয়ে যাওয়া যায়। মাথার ওপরে খোলা আকাশ লাল হলুদে সেজেছে। সূর্যটাকে অনেক কাছে লাগছে, হাত বাড়ালেই ছোঁয়া যাবে। আমি জুতো খুলে একটা বড় পাথরের ওপর বসি। ছোট্ট একটা ঢেউ এসে আমার পায়ের আঙুলগুলো ভিজিয়ে দিল। পিয়াস ভাইয়া, আমাকে সমুদ্রে ঘুরতে নিয়ে চলো না। জানো, রাত্রি তার বাবা মায়ের সাথে কক্সবাজার গেছে সমুদ্র দেখতে। হুম, আমরাও যাব একদিন। উফ, তুমি নিয়ে যাব যাব করে নিয়েই যাও না, আর কারো সাথে যেতেও দাও না। আমার হাতের আঙ্গুলে কারো আঙুলের স্পর্শ পেয়ে অতীত থেকে বেরিয়ে আসি। সাগর আমার পাশে বসেছে। আমার হাতের আঙ্গুলে আঙ্গুল ঢুকিয়ে আমাকে দেখছে। এই কি হয়েছে বলো না? ছোট আম্মু বলছিল বাবাই, এর মানে পিয়াস ভাইয়ার বাবার শরীর খারাপ। ও আচ্ছা, কি হয়েছে ওনার? জানি না, জিজ্ঞাসা করিনি। তবে নাকি ভীষণ সিরিয়াস অবস্থা, কোনো চেঞ্জ নেই। ছোট আম্মু বলছিল বাবাই চায় এই শেষ বয়সে এসে উনি আমাকে ছেলের বউ হিসেবে দেখতে চায়। ও ভালো তো। সাগর আমার হাতটা ছেড়ে দিল। হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না। কি হলো, হাতটা ছেড়ে দিল কেন? আর মুখটাকে হুতুম পেঁচার মতো করে আছো কেন? তাছাড়া আর আমি কি করতে পারি বলো তো? তোমাকে কবে থেকে বলছি আমার আর অনিতার কানেকশনটা ঠিক করে দাও। তুমি তো কোনো কেয়ারই করছো না। হা হা হা, ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। রিয়েল লাভ এর মানে বোঝো? তুমি যাকে সত্যিই ভালোবাসো, মন থেকে সত্যিকারের তার কথাই ভাবো, তাহলে কেউ তোমাদের আলাদা করতে পারবে না। আমি জানি অনিতা তোমার প্রতি অনেক ফুরবল, ও তোমাকে মন থেকে অনেক ভালোবাসে। তোমাদের প্রেম পরিণতি পাবেই দেখো। ছাই পাবে।
হাউ ফানি, আই নো। বাড়িতে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। ছোট আম্মু কাঁদছেন, আর ছোট আব্বু মাথায় হাত দিয়ে বসে আছেন। আমি একটু ভয় পেয়ে গেলাম, কাঁপা কাঁপা পায়ে ওনাদের সামনে গিয়ে দাঁড়ালাম। ছোট আম্মু, আব্বু কি হয়েছে? ওনারা আমাকে কেউ কিছুই বলছে না। যেমন ছিল তেমনই আছে। তোর বাবাই এর অবস্থা খুব খারাপ। দুবার স্ট্রোক করেছে মানুষটার। এবার যদি তাই হয় তাহলে আর বাঁচানো যাবে না। ছোট আব্বু কি বলছো তুমি? হ্যাঁ রে মা। উনি চাইছেন তোকে ওনার ছেলের বউ হিসেবে দেখতে চান। আমি জানি তুই যেতে চাস না। দেখ তোকে ছোট থেকে বড় ওনারাও করেছেন, আদর দিয়েছেন। জানি যা কিছু হয়েছে তাতে তোর মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। আমাকে কি করতে বলছো তোমরা? সেদিন তুই আমাদের ওপর দায়িত্ব দিয়েছিলি। বলেছিলি আমরা যদি তোকে বিয়েটা করতে বলি তাহলে তুই করবি। আমরা তোকে অনুরোধ করছি তুই। বেশ তবে তাই হবে। আলো, এই আলো, ওঠ। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। চোখ খুলে দেখি খালাম্মা আমাকে ডাকছেন। আমি উঠে বসে খালাম্মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। তোমরা সবাই খুব খারাপ, একমাত্র বাবাই ছাড়া। যেদিন থেকে এসেছি তোমরা আমাকে সবাই দূরেই ঠেলে রেখেছ। খালাম্মা আমার মুখটা দুহাতে তুলে ধরলেন। আমার চোখের পানি মুছিয়ে দিল না। আমি ফুপাতে থাকি। তুমি জানো ভাবি আমাকে তার রুম থেকে তাড়িয়ে দিয়েছে। ছোট্ট বাবুটাকে আমার সাথে কথা বলতে মানা করেছে। আমরা কি তোর ওপর একটু রাগ দেখাতে পারি না? অভিমান করতে পারি না? হ্যাঁ আলো, আমাদের অবহেলায় বুঝলি তো, তোর যা কষ্ট হলো আমাদের তাই হচ্ছিল রে। খুব কষ্ট পেয়েছি আমরা। আর তুই আমাদের কত বড় শাস্তি দিয়েছিলি বল। আর সবচেয়ে বেশি রাগ হলো যখন বাবা অসুস্থ হয়ে পড়ল, তুই তো আসতেই চাইছিলি না। আমরা ভেবেছিলাম তুই আমাদের ওপর এত রেগে আছিস যে তোর বাবাই যদি মারাও যায় তোর কোনো কষ্ট হবে না। ভাবি পিচ্ছি বাবুটাকে কোলে নিয়ে আমার কাছে এসে কথাগুলো বলে বসল। তার মানে তোমরা আমার সাথে? আমরা একটু মজা করছিলাম তোর সাথে। তোমরা না খুব পচা, আমি কথা বলবো না তোমাদের সাথে। ভাবি আমাকে জড়িয়ে ধরল, আমি তখনও কাঁদছি। হঠাৎ পিচ্ছি বাবুটা আধো আধো গলায় বলল, জানো তো আলো মা, মাম্মামের কথা শুনে তুমি চলে যেতে মাম্মাম খুব কান্না করছিল। আমি ভাবির মুখের দিকে তাকালাম। হ্যাঁ রে আলো, তোকে যতবার কষ্ট দিয়েছি তার থেকে বেশি আমিও কষ্ট পেয়েছি, বিশ্বাস কর। তোর বড় ভাইয়া তোর সাথে ওভাবে কথা বলে নিজেও কষ্ট পেয়েছেন। আমরা কেউ মন থেকে কিছু করিনি, সবকিছু অভিমান করে করেছিলাম রে। মাফ কর বোন। ভাবি তুমি এভাবে বলবে না। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো। ভালোবাসি। ভালোবাসা খেয়ে কি আর পেট ভরবে? খেতে হবে তো নাকি এবার? আজ সব রান্না তোর মন পছন্দের হয়েছে। লাভ ইউ খালাম্মা। আমি তো ভাবতেই পারছি না। সবাই আমার সাথে মজা করছিল। আর পিয়াস ভাইয়া। খালাম্মা আর ভাবির সাথে নিচে আসলাম। দেখি বড় ভাইয়া ডাইনিংয়ে প্লেটে খাবার দিচ্ছে। আমি অবাক হয়ে চোখ বড় করে তাকালাম। বড় ভাইয়া আমাকে দেখে মুচকি হাসল। আলো, ওইভাবে না দেখে আয়, খেতে বসো। আজকে সব রান্নাই আমি করেছি। ভাইয়া কি বললে তুমি রান্না করেছ? তুমি রান্না শিখছ? হ্যাঁ রে আলো, তোর ভাইয়া রান্না করেছে। জানিস তুলি যখন হয়েছিল তখন তো মা অসুস্থ ছিল, তোর ভাইয়া সারাদিন রান্না করে আমাদের খাইয়েছিল। ও তাহলে তো বড় ভাইয়ার হাতের রান্না খেতে অনেক মজা হবে। কিন্তু পিয়াস ভাইয়া তো আসেনি এখনো। আলো, এখনো পিয়াস ভাইয়া বলবি?
ভাইয়াটা বাদ দে মা, তা না হলে আমার মেয়ে আবার তোকে ফুপু বানিয়ে দিবে। ঠিক আছে পিয়াস। আমার কথা শুনে সবাই হেসে ফেলে। ভাখালাম্মা আমার মাথায় হাত রাখলেন। আলো, যা কিছু হয়েছে ভুলে যা। তবে পিয়াসকে তুই শাস্তি দে যেভাবে পারিস। তবে আমাদের ছেড়ে যাস না তুই। আমি কথা দিল ম। তবে তোমরা যখন অনুমতি দিয়েছ আমি পিয়াস ভাইয়া থুড়ি পিয়াসকে শাস্তি দিব। আমার বিশ্বাস এবার যখন ঢাকা থেকে আসবি তোদের দুজনকেই যেন খুশি দেখি। আমরা তো এটাই চাই, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেল। সকালে বাবাইকে জড়িয়ে ধরে আছি। ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, ওই উগান্ডা পিয়াস বাচ্চাটার জন্য যেতে হচ্ছে। ইচ্ছে ছিল পিচ্ছি বাবুটার সাথে খেলা করব, সময় কাটাবো, কিন্তু তা আর হলো কোথায়। সবাইকে বিদায় জানিয়ে ঢাকা চলে আসলাম। গাড়িতে পিয়াস ভাইয়া একটা কথাও বলল না। আমারও কথা বলার কোনো শোক নাই। এখন রাত 10টা বাজে। আমি নুডলস রান্না করে রুমে নিয়ে এলাম। পিয়াস ভাইয়া থুড়ি পিয়াস এখন বিছানায় হেলান দিয়ে বসে ল্যাপটপে টাইপিং করছে। আমি বেশ কয়েকবার গলা ঝাড়া দিল, মুখে কিছু বলা তো দূর তাকালই না। আমি নুডলসটা ওনার সামনে রেখে দিয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে হাত দিয়ে একটা একটা করে নুডলস খেতে শুরু করলাম। এটা কি ধরনের খাওয়া? চামচ নেই, তাও আবার বিছানায় বসে। সোফা আছে, যাও সোফায় গিয়ে বসে খাও, আমি এখানেই খাব। পিয়াস আমার কথা শুনে ব্যালকনিতে উঠে চলে গেল। আবার ফিরে এসে নুডলসের প্লেটটা নিয়ে চলে গেল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেলে বিছানা হাতড়ে দেখলাম পিয়াস নেই। চোখ খুলে দেখি সোফাতেও নেই। আমি বেশ ভয় পেয়ে উঠে বসি। পিয়াস কোথায় গেল? আমাকে একা এখানে রেখে দিয়ে চলে গেল না তো? একটা গন্ধ বেশ কিছুক্ষণ ধরে নাকের কাছে ঘোরাঘুরি করছে। আমি নিশ্চিত এটা সিগারেটের গন্ধ। গুটি গুটি পায়ে এসে দেখি পিয়াস ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। এত রাতে না ঘুমিয়ে আলতু ফালতু জিনিস কেন খাচ্ছ? অনেকক্ষণ হয়ে গেল পিয়াস কিছুই বলছে না। আমি পিয়াসের হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিল ম। পিয়াস আমাকে থাপ্পড় মারতে গিয়েও মারল না, কি যেন 7-5 ভেবে আমাকে বুকে জড়িয়ে ধরল। সিগারেটটা কেন ফেললি? আমার বুকের ভিতরের জ্বালাটা ওই সিগারেটটাই মেটাতে পারে। তুমি আজ থেকে সিগারেট খাবে না, তোমার বুকের জ্বালা আমি মেটাবো। পিয়াস আমাকে ছেড়ে ব্যালকনির রেলিং ধরে সশব্দে হেসে উঠল। ছেড়ে চলে গিয়েছিলি তো, কেন ফিরে এলি? আমি তো রেপিস্ট, আমার সাথে সংসার করা যায়? তোর একবারও ছোটবেলার কথাগুলো মনে পড়ল না? সব ভুলে গেছিস? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? সেদিন রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছি, আমি মানছি তো, ক্ষমাও চেয়েছিলাম, কিন্তু তুই সেই আমাকে ছেড়ে চলে গেলি। আর চলেই যখন গেলি এই দেশ ছেড়েও চলে গেলি। পিয়াস কাঁদছে, আর এই কান্নায় অনুশোচনা আছে। আমি পিয়াসের হাত দুটো ধরলাম। তোমাকে ছেড়ে চলে গিয়ে আমিও ভালো ছিলাম না, বিশ্বাস করো। মিথ্যা। যদি তাই হতো একটা বার হলেও আমার সাথে যোগাযোগ করতিস। আমাকে ক্ষমা করে দেয়ালো। আমি পিয়াস ভাইয়ার চোখের পানি মুছিয়ে দিল ম। তুই জানিস সেই 5টা বছর আমি কিভাবে ছিলাম? আমার প্রতিটা রাত, প্রতিটা দিন কতটা যন্ত্রণায় কেটেছে। আমার পিয়াসকে আর কিছু বলতে দিল ম না। ওর ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিল ম। পিয়াস যেন হতবাক হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম। ও আমাকে কোলে তুলে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। ওর প্রতিটা স্পর্শে আমি ভালোবাসা অনুভব করছি। সকালে ঘুম ভাঙলে দেখি পিয়াস আমার পাশে নেই।
আমার শাড়িটা ফ্লোরে পড়ে আছে দেখে কাল রাতের ঘটনা মনে পড়ে যায়। আমি উঠে বসতেই দেখলাম পিয়াস সোফায় বসে আছে আর আমার দিকেই তাকিয়ে আছে। আমি লজ্জায় মুখ নিচু করে ফেলি। ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিই। আজ আমার খুব শান্তি লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছি। হঠাৎ পিয়াস এসে আমার কোমরে চিমটি কাটল। আমি সামান্য চিৎকার করলেই পিয়াস আমার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আর আমার হাত দুটো পেছনে চেপে ধরে। অনেকক্ষণ পর ছেড়ে দিল। আমি জোরে জোরে শ্বাস নিতে থাকি আর হাতে হাত বুলাই। হাত দুটো চেপে ধরেছিলে কেন? দেখো লাল হয়ে দাগ বসে গেছে। তোর হাত ধরে না রাখলে আমার দাগ বসে যেত। মানে? পিয়াস টি শার্টটা খুলে ফেলল। আমি চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ করে আর লজ্জা পাবার ন্যাকামি করতে হবে না। দেখ তুই আমার কি অবস্থা করেছিস। আমি চোখ খুলতেই পিয়াস ভাইয়ার উন্মুক্ত শরীরে দেখতে পাই আচড়ানো দাগ। ঈশো সেইরে কাল রাতে আমি এই চিহ্নগুলো দিয়েছি ভাবলেই আমার কেমন হচ্ছে। আজ্ঞে হ্যাঁ, আপনি এই অবস্থা আমার করেছেন। আর নখগুলো দেখি হাতের রাক্ষসীর থেকেও বড়। আপনি আজ এই নখ কাটবেন, তা না হলে আমার 12টা বেজে যাবে। কি আমি নখ কাটব? আর আমার এত সুন্দর নখগুলোকে রাক্ষসীর নখ বলছ? তুমি জানো এই নখগুলো বানাতে আমার কত সময় লেগেছে? আমি এই নখ কাটব না। আচ্ছা বেশ, কেটো না। আমাকেই তাহলে আমার সুবিধার জন্য হাত দুটো বেঁধে কাজ করতে হবে। মা, নে, মানে হাত বাঁধবে, আমি কিন্তু খালাম্মাকে বলে দেব। কথাটা বলেই আমি জিভ কেটে ফেললাম। ঈশস, আমার লজ্জাগুলো সব চলে গেল নাকি? কি বলে ফেললাম আমি? আমি 7-5 ভাবতে ভাবতেই পিয়াস আমাকে কখন যে বিছানায় নিয়ে চলে এসেছে তার টেরই পায়নি। আমি উঠতে গেলেই আমাকে আবার টান দিয়ে বিছানায় শুয়ে দেয়। আলো, তুই ছোট থেকে একই রয়ে গেলি বল। একটুও বদলাসনি। এখন আমাদের বিয়ে হয়েছে আলো। তুই মাকে বলবি বুঝি আমি তোকে কিভাবে আদর করি। পিয়াস কথাগুলো বলে আমার কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো। আমি সামান্য কেঁপে উঠলাম। পিয়াস আমার নাকে নাক স্লাইড করতে লাগল। আমি চোখ বন্ধ করে আছি। পিয়াস আমার গলায় মুখ ডোবালে আমার ঘোর কেটে যায়। আমি নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ি। তাতে পিয়াস বেশ বিরক্তির স্বরে ধমকায়। ও আলো, শান্ত থাক না, ছটফট করছিস কেন? ওই সকাল সকাল শুরু করে দিয়েছ। কি করব, হাতের কাছে এমন মাখন পেলে ছাড়া যায় বলতো? পিয়াস ভাইয়া, তুমি না ভীষণ দুষ্টু হয়ে গেছ। ও আলো, আর ভাইয়া বলিস না। আফটার অল কাল রাতের পর আর এই ভাইয়াটা অন্তত বলিস না। আমি জোর করে নিজেকে ছাড়িয়ে উঠে পড়লাম। তো কি বলবো স্বামী? আলো, থাপ্পড় খাবি? দিল তো রোমান্সের 13টা বাজিয়ে। আপনার কি আপিস নেই স্বামী? তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসেন স্বামী। তবে রে, ও আমাকে ধরতে নিলেই আমি ছুটে নিচে চলে আসি। কিচেন রুমে ঢুকে ওর জন্য নাস্তা তৈরি করছি। হঠাৎ ডোরবেল বাজার শব্দ হয়। এখন আবার কে এলো? খালাম্মা আমাকে দেখে তাকতে পারেনি তাই কি চলে এলো। 7-5 ভেবে হাত মুছতে মুছতে এসে দরজা খুললাম। একটি মেয়ে এসেছে, কিন্তু আমি তাকে চিনি না, কখনো দেখিওনি। আমি কিছু বলতে যাওয়ার আগেই সে ভেতরে ঢুকে পড়ে। পিয়াস কোথায়? পিয়াস, পিয়াস। উনি ওপরে নিজের রুমে আছেন। কিন্তু আপনি কে? আমি কিছু বলার আগেই মেয়েটা আড়চোখে আমাকে দেখে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আজীব তো, বলা নাই কওয়া নাই, হুট করে বাড়ির ভিতর ঢুকে পড়ল। আবার এমনভাবে এলো যেন নিজের বাড়িতেই আসছে। কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। আচ্ছা, ওই মেয়েটার কি এই বাড়িতে আসা যাওয়া করে?
আর পিয়াসের খোঁজ করল, পিয়াসের রুমে গেল কেন? ব্যাপারটা দেখতে হবে আমায়। আমি রুমে যাওয়ার জন্য সিঁড়িতে পা দিতেই মেয়েটা দেখলাম তরতর করে সিঁড়ি বেয়ে নেমে ঝড়ের মতো বেরিয়ে গেল। আমি কিছুক্ষণের জন্য থম মেরে দাঁড়িয়ে থাকলাম। পিয়াসকে দেখলাম শার্টের হাতার বোতাম লাগাতে লাগাতে আসছে। আমাকে দেখে গম্ভীর গলায় বলল, নাস্তা দে জলদি, এমনিতেই লেট হয়ে গেছি। আমি পিয়াসের আপাদমস্তক একবার চোখ বুলিয়ে নিলাম। পিয়াসের প্লেটে নাস্তা দিল ম। পিয়াসের মুখ দেখে মনে হচ্ছে বেশ বিরক্তি নিয়েই খাচ্ছে। আজকের নাস্তায় আমি আলুর পরোটা বানিয়েছি, তার সাথে বুটের ডাল আর শশার রায়তা। পিয়াস খেয়েই যাচ্ছে, কিছুই বলছে না। আমি অনেকক্ষণ পর চেয়ার টেনে পিয়াসের পাশে বসে পড়ি। উহু কি পচা খেতে হয়েছে আলুর পরোটা। বুটের ডালটা তো প্রচণ্ড ঝাল হয়ে গেছে। আর শশার রায়তাটাও বেশ জঘন্য খেতে হয়েছে। হুম, কি বলছিস? বলছি নাস্তাটা ভীষণ পচা খেতে হয়েছে। কই, খেতে তো আমার বেশ মজা লাগছে। ও তাই না? তাহলে কিছু বলছো না কেন? ওহ আচ্ছা, তুই আমার মুখ থেকে শুনতে চাইছিলি, তাই বল। কোন রেস্তোরাঁ থেকে খাবারটা অর্ডার করেছিস রে? ভালো হবে না বলছি, ধুরর। আমি চেয়ার ছেড়ে উঠে পড়তে গেলেই পিয়াস আমার হাতটা টেনে ধরে নিজের কোলে বসিয়ে নেয়। আমার গালটা সামান্য টেনে জোরে হেসে দেয়। পাগলি, তোর হাতে এত টেস্ট আছে জানতাম না তো। সত্যিই দারুণ হয়েছে রে। আমার আলো যে এত সুন্দর রান্না করতে জানে আমি জানি না তো। তোমার মনে আছে নতুন পরোটা বানিয়েছিলাম তেল বেশি দিয়ে? তুমি আমাকে তেল খাইয়ে দিয়েছিলে। আলো, পুরনো কথাগুলো ভুলে যা আর আমাকে ক্ষমা করে দে। পিয়াস আমার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করাই। আমার গলায় ঠোঁট ডুবাতে গেলেই আমি উঠে পড়ি। ওহহ পিয়াস, যখন তখন শুরু হয়ে যাও তুমি। নাস্তাটা শেষ করো আগে। পিয়াস মুখটাকে পেঁচার মতো করে খেতে লাগল। ওই মেয়েটা কে? আমার এমন প্রশ্নে পিয়াস একটু ঘাবড়ে গেল। আমার বান্ধবী, ওর নাম অনামিকা। তোকে কিছু বলেনি? না, কিছুই বলেনি। দরজা খোলার সাথে সাথেই তো তোমার রুমে চলে গেল আমাকে কোনো পাত্তা না দিয়েই। ও আমার ওপর রেগেছিল তাই হয়তো। আচ্ছা, তোর সাথে ওর আলাপ করিয়ে দিব। মেয়েটা ভীষণ ভালো। ও আচ্ছা। আর এই নিয়ে আমি কোনো কথা বললাম না। পিয়াস বেরিয়ে গেলে আমি নাস্তার টেবিল পরিষ্কার করে নিই। মনটা অনেক ফুরফুরে লাগছে, তাই বাগানের ফুল গাছগুলোতে পানি ঢালছি। সেবার যখন এসেছিলাম ঘুরে দেখা হয়নি যে এই বাড়ির মধ্যে একটা বাগান আছে। এই বাগান পরিচর্যা করে আবুল চাচা। ওনাকে একটু রেস্ট নিতে বললাম। আমি ফুল গাছগুলোতে পানি ঢালছি। গোলাপ, জুঁই, রজনীগন্ধা আরও অনেক নাম না জানা ফুলগাছ। পিয়াসের সাথে হাসি মজা করে কেটে গেল 2 মাস। পিয়াসকে এর মাঝখানে নতুন করে চিনলাম জানলাম। অনামিকা আপু এর মাঝেই আমাদের বাড়িতে এসেছে অনেকবার, আমার সাথে বেশ ভাব জমিয়েছে। সত্যিই আপুটা অনেক ভালো। অনামিকা আপু পিয়াসের ক্লাসমেট ছিল, ওরা বেস্ট ফ্রেন্ড। কেমন আছি শালোমা? আমি বেশ ভালো আছি ছোট আম্মু। জানো পিয়াস এখন আমার অনেক কেয়ার করে। তাই আমি অনেক খুশি হয়েছি তোর কথা শুনে। তোরা সারা জীবন ভালো থাক। ছোট আব্বু কেমন আছে বলো? ভালো আছে। ছোট আম্মুর সাথে কথা বলে ফোনটা নামিয়ে রেখে বিছানার ওপর বসলাম। হ্যাঁ, আমি ভালো আছি, খুব ভালো আছি। পিয়াস সত্যিই আমার অনেক কেয়ার করে। আমাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। তবু কোথাও যেন একটু অপূর্ণতা আছে। কি জানি, হয়তো বেশি ভালোবাসা পেয়েও আরও বেশি চাইছি। পিয়াস আমাকে ভালোবাসে, কিন্তু আমার মনকে, নাকি আমার শরীরকে,
সেটা এখনো বুঝতে পারি না। চলবে।